প্রিয় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, সাই টিচারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব পাঠ 7 ভরের একক। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম, মানে কেজি। সংক্ষেপে এটিকে কেজি বলা হয়। কিলোগ্রামের কিলোর কে, গ্রামের জি, এই দুটো সংক্ষিপ্ত রূপ হলো কেজি। ফ্রান্সের সাভ্রেতে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে। কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম, তাইলে গ্রাম অপেক্ষা বেশি হলে কেজি। এছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও মেট্রিক টন। এখানে কুইন্টালের চেয়ে মেট্রিক টন বড়, তাহলে সেই এককগুলো আমরা এখানে জানব। 1 মেট্রিক টন সমান সমান 10 কুইন্টাল। 1 কুইন্টাল 100 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম 1000 গ্রাম। 1 গ্রাম 1000 মিলিগ্রাম। তাহলে এটা যদি উল্টোভাবে আমরা বলি যে 1000 মিলিগ্রামে হয় 1 গ্রাম, এরকম 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম, এরকম 100 কিলোগ্রামে হয় 1 কুইন্টাল, এবং এরকম 10 কুইন্টালে হয় 1 মেট্রিক টন, এরকম। তো এবার সময়ের একক, আমরা সময়ের একক সম্পর্কে আগে থেকেই জানি। এটা আন্তর্জাতিক যাই বলি না কেন, আমরা সবাই এটাকে বুঝি। সময় পরিমাপের সকল পদ্ধতি একক হলো সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অন্যান্য মানে এই সেকেন্ডের চেয়ে বড় যেগুলো, সেগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর ইত্যাদি। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন। নিজ অক্ষ মানে যেটাকে কেন্দ্র করে পৃথিবী প্রতিদিনই একটা করে আবর্তন শেষ করে তাকে বলা হয় পূর্ণ ঘূর্ণন। সেখানে একদিন সময় লাগে। একদিনে 24 ভাগের 1 ভাগ হলো 1 ঘন্টা। তার মানে এই পৃথিবীটাকে তাহলে মোটামুটি 24টা ভাগে ভাগ করা হয়েছে, তার প্রত্যেকটা ভাগই হলো 1 ঘন্টা। 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। তার মানে 1 ঘন্টাকে 60 ভাগ করা হয়েছে, প্রতি ভাগের মান হলো 1 মিনিট। আবার এই 1 মিনিটের 60 ভাগের 1 ভাগই হলো আমাদের মৌলিক একক সেকেন্ড। তার মানে এই 1 মিনিটকে 60 ভাগে ভাগ করা হয়েছে, তার প্রত্যেকটা ভাগই হলো কি 1 সেকেন্ড। সুতরাং আমরা যদি খেয়াল করি নিচের দিক থেকে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন। তো এর পরবর্তীতে আসো দেখি পাঠ 8 ও 9 দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপ এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করবা। প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টানো। মনে করো তোমার একটা সাদা কাগজ আছে, সেটার মধ্যে তুমি একটা সরল রেখা টানলা। সরল রেখা টানলা, তা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমি তোমাদের বুঝাই। দেখো এই কলম নিয়ে মনে করো এই যে সাদা কাগজ, তুমি এরকম করে একটা টানলে, আমার হয়তো বাঁকা হয়ে গেল, কিন্তু তুমি যেভাবে হোক ওটা সোজাভাবে টানবা, বা স্কেল দিয়েও টানতে পারো একটা সাদা কাগজে। এখন এইটাকে পরিমাপ করার জন্য তুমি এর পাশে বা এর উপর দিয়ে, যেমন এই যে দাগ টানা হয়েছে, এর উপর দিয়ে এমনভাবে রোলার বা স্কেলটাকে রাখবে। এখন বলছে কি, প্রথমে সাদা কাগজের একটি সরল রেখা টানা হলো, এই যে সরল রেখা টানা হলো। এবার একটি রুলার রেখাটির উপর স্থাপন করা। এই যে রুলার বা স্কেল এই রেখাটির উপর স্থাপন করা হলো। এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখ যেন সঠিক অবস্থানে থাকে। তোমার চোখ মানে এই লম্বভাবে অবস্থান করে। লম্বভাবে অবস্থান করলে তোমার এই ক্ষেত্রে পরিমাপ নিতে, অর্থাৎ এই রুলার দিয়ে দাগটা কতটুকু লম্বা আছে তা পরিমাপ নিতে কোথাও ভুল হবে না। আর যদি অন্যথায় তুমি আঁকা বাঁকা করে দাও, অর্থাৎ এবারে কৌণিকভাবে দেখো,
এদিক থেকে দেখো অথবা এদিক থেকে দেখো অথবা আরও কোণ করে দেখো, তাহলে কিন্তু তোমার দৃষ্টিটা একটু ভিন্ন রকম হবে। মনে হবে এটা এদিকে চলে গেছে, আর এদিক দিকে তাকালে মনে হয় এটা এদিকে চলে গেছে। সুতরাং তোমাকে ঠিক লম্বভাবে তাকাতে হবে। তাকাইলে তুমি কি করতে পারবা, এই যে দাগ টানছো এটা কতটুকু মাপে নিয়েছো সেটা কিন্তু মাপতে পারবে। এভাবে তোমার জ্যামিতির প্রত্যেকটা মাপই কিন্তু কাজ করতে হয়। তাই এই জন্য বলছো যে এটা সঠিক পদ্ধতি, এটা হলো ভুল পদ্ধতি। আবার আরেকটা দেখো দেখি, কয়েকটি 50 পয়সার মুদ্রা একত্রে রেখে চিত্রের মতো করে, মানে এই যে চিত্র দেওয়া আছে যেটা, এটাতে তুমি যেটা ভালো বুঝবে, যে এটাতেই ভালো বুঝবে, যেগুলোর মধ্যে ভালো বুঝবে, চিত্রের মতো করে দিয়ে তারপরে পাশে তুমি এই রুলার দিয়ে কতটুকু উচ্চ হইলো কতটুকু উঁচু হলো সেটার মাপ নিতে বলা হয়েছে। তাহলে 50 পয়সার মুদ্রা রেখে একত্রে চিত্রের মতো করে এবং উচ্চতা নির্ণয় করো। তাহলে ধরো যে 50 পয়সার মুদ্রা নিলাম, এখানে 50 পয়সার মুদ্রা আছে 15টি, সর্বমোট 50 পয়সার মুদ্রা হলো কত, 15টি। তাহলে ধরো উচ্চতা কতটি হতে পারে, তুমি একটা আন্দাজ করে ধরে নাও। যদি স্কেলিং করলে তুমি সঠিক, অর্থাৎ রুলার দিয়ে মাপলে তুমি কিন্তু এর সঠিক মাপটা নিতে পারবা। কথার কথা তুমি ধরো এখানে 75, যেহেতু এই পয়সাটা পুরুত্ব হিসেবে মাপা হয়, এগুলো কিন্তু মিলিমিটারে মাপা হবে, কখনোই এগুলো সেন্টিমিটার বা মিটারে মাপার কোনো সুযোগ নেই। তবে অনেকগুলো কয়েন যখন তোমার এভাবে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটা সেন্টিমিটারে দেবে। তো সেন্টিমিটার দাগ গেলেও সমস্যা নেই, আমরা তাকে মিলিমিটারে আনতে পারবো। ধরে নাও যে তার উচ্চতা হয়েছে ধরো, যেটাই হোক আমরা একে ধরে নিলাম, দের উচ্চতা ধরে নেওয়া হলে 75 মিলিমিটার ধরে নিতে পারো। আমরা এটাও জানি যে এরকম নেওয়া যেতে পারে, মিলিমিটার 75 মিলিমিটার নেওয়া যেতে পারে। এখন একটি মুদ্রার পুরুত্ব কত, যদি আমরা এই প্রত্যেকটা এই মুদ্রার সংখ্যা দিয়ে যদি আমরা, কেমন হলো যে মুদ্রার সংখ্যা দিয়ে যদি আমরা একে ভাগ করি, তাহলে এটা কিন্তু তোমার কি হবে, 5 15 75। তার মানে কি 75কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে 5 হবে। তাহলে এটা হবে কি 5 মিলিমিটার। আমি একটু আবার বোঝাচ্ছি তোমাদের। ধরে নাও এখান থেকে তার উচ্চতা ধরে নাও তোমার 75 মিলিমিটার হলো। কয়টা কয়েনে, 15টা কয়েনে, তাহলে 15টা কয়েনের পুরুত্ব হলো কত, 75 মিলিমিটার। তাহলে একটা কয়েনের পুরুত্ব কত, 5 মিলিমিটার, অর্থাৎ এই 75কে 15 দ্বারা ভাগ করলে 5 হবে। এই তো এটাই। এর পরবর্তীতে আসো দেখি, এবার আমরা ভরের পরিমাপ বের করব। পাল্লার বাম দিকে 100 গ্রামের একটি বাটখারা, ধরো এটা হলো একটা পাল্লা, দাড়ি পাল্লা, তার বাম দিকে 100 গ্রামের একটা বাটখারা রাখবো। তোমাদের বাজারে দেখবে মাপ দেওয়ার জন্য এরকম বাটখারা বা পাথর থাকে সেগুলো। এবার ডান দিকের একটির পর একটি মার্বেল দিতে থাকো। এই মার্বেল দিতে থাকো যতক্ষণ না বাম ও ডান দিকের পাল্লা সমাবস্থায় আছে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এরকম সমান হয় ততক্ষণ আমরা মার্বেল দিতেই থাকবো। 100 গ্রামের, এইটা হলো 100 গ্রামের একটি বাটখারা। এখন আমরা মার্বেল দিলাম ধরো 50টি মার্বেল দিলাম। 50টি মার্বেল দিলে এই পাশের পাল্লা আর এই পাশের পাল্লা সাম্যাবস্থায় চলে আসলো। এখন বলছে অতএব একটি মার্বেলের ভর কত। 50টি মার্বেলের ভর যদি 100 গ্রাম হয় তাহলে একটি মার্বেলের ভর কত, অবশ্যই 2 গ্রাম হবে। ঠিক আছে না, 2 গ্রাম। এবার আসো দেখি সময়ের পরিমাপ। ছবির মতো স্কুলের সামনে মাঠে রৌদ্রের মধ্যে একটি লাঠি খাড়া করে বসিয়ে দাও। এখন
রৌদ্রে মাঠের মধ্যে দিতে পারো, খোলা মাঠ যেখানে অবশ্যই গাছের কোনো ছায়া পড়বে না এবং মেঘমুক্ত আকাশ থাকবে। তখন তুমি একটি লাঠি এভাবে লম্বা করে দাঁড় করিয়ে দিতে পারো। এটা তোমার বাসার ছাদেও করতে পারো, সেখানেও কোনো কোনো প্রকার ছায়া পড়বে না। ছাদে করলে কাজটা খুব সাবধানে করবে। লক্ষ্য করে দেখবে খাড়াকাঠির ছায়া পড়েছে, অর্থাৎ সূর্য যদি এদিকে থাকে তাহলে ছায়া কিন্তু এদিকে থাকবে, অর্থাৎ সূর্য যদি পূর্ব দিকে থাকে লাঠির ছায়া কিন্তু পশ্চিম দিকে থাকবে। ধরে নাও এই সূর্য পূর্ব দিকে আছে, লাঠির ছায়াটা এমনভাবে পশ্চিম দিকে আছে, তখন বাজে সকাল 8টা। বাস এই 8টা বাজলো, এখানে তুমি একটা দাগ দিয়ে রাখলে 8টা। ঘড়ি দেখে আবার 1 ঘন্টা পরে দাও, তখন দেখা গেল যে এর ছায়া পড়ছে এই 9টা। তুমি লিখে রাখো এখানে 9টা। তারপরে তুমি দাও এখানে 10টা, তারপরে দাও 11টা, তারপরে দাও 12টা। এভাবে যেতে থাকো এবং আস্তে আস্তে কিন্তু এই যে সূর্যের আলো, যে সূর্যটাও কিন্তু পশ্চিম আকাশে যেতে থাকবে, লাঠির ছায়া কিন্তু আবার পূর্ব আকাশের দিকে হেলে শুরু করবে। এইভাবে তুমি 1 2 3 4 চিহ্নিত করে রাখো, দুপুর 1 2 3 4 এভাবে চিহ্নিত করে রাখো। এইভাবে তুমি এখানে একটা সূর্য ঘড়ি তৈরি করে ফেলতে পারো এবং এই সূর্য ঘড়ির মাধ্যমে আমরা সময়ের পরিমাপ করতে পারি। এমনিতেও আমরা ঘড়ির সাহায্যে, দেয়াল ঘড়ি, টেবিল ঘড়ি ইত্যাদির সাহায্যে এই সময় পরিমাপ করি, কিন্তু সূর্য ঘড়ি দিয়েও আমরা এভাবে সময় পরিমাপ করতে পারবো। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।